আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি, প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ, লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। আজ 15ই আগস্ট 1975-এর এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি 32 নম্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান, নাশকতা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। নির্বাচনী কাজের সময়ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে। সচিব জানান, দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন পর্যালোচনার পাশাপাশি প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। নাজিব বেগের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে এরই মধ্যে সিইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই হিসেবে ডিসেম্বরের শুরুতে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও 1.5 বছর আগে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে কথা বলেন ইসি সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ ও আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে ও পরে করণীয় বিষয় থাকে এই রোডম্যাপে। এদিকে সিইসির সাথে দেখা করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। পরে নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে, আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ। জাতীয় পার্টির আরেক অংশের নেতারা যে কাউন্সিল করেছেন সেটি বৈধ নয় বলেও দাবি করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর খুঁজে এনে আগের জায়গায় ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল করতে বলেছেন আদালত। ওই জায়গা থেকে কেউ যেন পাথর অপসারণ করতে না পারে সেজন্য মনিটরিং টিম করতেও বলা হয়েছে। আর পরিবেশের ক্ষতি নিরূপণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে রিপোর্ট দিতে বলেছেন আদালত। মাঝারুল হক মান্নার রিপোর্ট। ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে ভোলাগঞ্জের 0 পয়েন্টে নেমে আসে সাদা পাথর। গত বছরের 5ই আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুটের ঘটনা। অল্প কয়েকদিনে ভ্রমণ পিপাসীদের পছন্দের জায়গাটি পরিণত হয় ক্ষতবিক্ষত স্পটে।
এমন বাস্তবতায় এর প্রতিকার চেয়ে একটি মানবাধিকার সংগঠন রিট করলে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন 4টি। একটি আদেশ হলো আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আগামী বৃহস্পতিবার আবার বিভাগীয়কে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হলো সেটি আদালতকে অবহিত করার জন্য। যে ওই ঘটনার সঙ্গে ওখানে যারা জড়িত আছে তাদের নাম ঠিকানা তালিকা তৈরি করে আদালতে সেটা প্রতিবেদন আকারে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আইনজীবী জানিয়েছেন আগামী রোববার এই রিট আবেদনের উপর শুনানির দিন ঠিক করা হয়েছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। আজ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। পরে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকার জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে যাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে শীর্ষে শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার পরিচালনায় তার আলোচনা সমালোচনা দুটোই আছে। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডিতে নিজ বাসভবনে নিহত হন শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে নিহত হন শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে, পুত্রবধূসহ পরিবারের সদস্যরা। পরদিন শেখ মুজিবুর রহমানের মরদেহ সমাহিত করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দেশের বাইরে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1981 সালে দেশে ফিরে শেখ হাসিনা রাজনীতিতে যোগ দেন এবং কয়েক দফা সরকার পরিচালনা করেন। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি 32 নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে 32 নম্বরে অবস্থান নেয় বিএনপি। বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সাথে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ। তারা জানান স্বৈরাচারের পক্ষে কেউ আসলে তা রুখে দেওয়া হবে। এই জায়গাটা সহ সারা ঢাকা শহরে আমাদের একটা অবস্থান, সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখি যে আওয়ামী লীগ কখনো যাতে দেশে অস্থিরতা তৈরি না করতে পারে। সিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান। আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কামব্যাক করার সুযোগ নেই এবং হবে না, এটা বাংলাদেশ 18 কোটি মানুষের দাবি। রাত 12টার দিকে 32 নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। কয়েকজনকে ওই যে সন্ত্রাসী নাশকতাকারী সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেব। ধানমন্ডি লেকের পাশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টায়
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এছাড়াও সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হবে। মিলাদ ও দোয়া মাহফিলের বাইরে কেক কাটা সহ অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলও করবে বিএনপি। তৈরি পোশাক খাতে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে শুরু হলো বিল্ড বাংলাদেশের নিডল ইনোভেশন চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে। উদ্বোধন আয়োজনে বক্তারা বলেছেন, তৈরি পোশাক শিল্পের অভিজ্ঞতার সাথে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগের সংযোগ স্থাপন করা গেলে এই শিল্পের $100 বিলিয়ন সম্ভাবনাকে সত্যি করা সম্ভব। মাসুর শাকিলের রিপোর্ট। সুই থেকে তৈরি হয়ে দেশের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের সাম্রাজ্য তৈরি পোশাক খাত। ৪০ বছরে এই খাতের জ্ঞান অভিজ্ঞতার সাথে তরুণদের নতুন উদ্যোগকে বড় ব্যবসায় রূপান্তর করতে আন্তর্জাতিক বায়ার H&M-এর সহযোগিতায় কাজ করছে বিল বাংলাদেশের নিডল ইনোভেশন চ্যালেঞ্জ। Mobilize private capital towards impact investment. And another one, we are not only alleviating poverty, but we are transforming poverty to prosperity and investee to investor. Our goal, to become the first 21st century unicorn by supporting 1 billion people in addition to raise $1 billion fund. That is the ecosystem we are trying to develop through Needle Innovation Challenge, which will be a home ground for the future leaders of Bangladesh RMG. We have specific thematics right now, which are alternative materials, organic dye, assistive technology, and water-based products. So those are the 4 thematics right now where we are supporting the ideas and helping them to validate and also grow. অনুষ্ঠানে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা তরুণদের সৃষ্টিশীল উদ্ভাবনে অবাক হন এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। They can injure you, they can injure your body, but now we have this bacteria that can produce dyes and colors that can be used to run the RNG industry. So this is the virtue of having such an innovation. So I would request him to, Farhad, please contact us so that we see the design of his bioreactor. What is he doing? We will fully automate it and we'll give him a larger bioreactor so that he gets a gift from us. We are thinking that they are actually finding the new innovations, but from our side, from the industry leaders, we need to scale it up. We need to help them to scale it up. We need to help them to make a business model. We are seeing more demand for the traceability and reduced environmental footprint. I think collaboration with the innovators could be help achieve that. প্যানেল আলোচকরা বলেন, বৈশ্বিক ও স্থানীয় ফ্যাশন জগতের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে সৃষ্টিশীলতার কোনো বিকল্প নেই। নিডল ইনোভেশন চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে বিল বাংলাদেশ 50 জন তরুণের তৈরি পোশাক খাত নিয়ে চলমান উদ্যোগকে টেকসই করতে কাজ করছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে সবুজের উৎসব। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধির প্রত্যাশা বিশিষ্টজনদের। ফজলুল হক মোড়লকে সঙ্গে নিয়ে আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। শিক্ষাঙ্গনে শিশুদের চিরায়ত উচ্ছ্বাস। তবে এবারে বই খাতা আর ব্যাগের পরিবর্তে হাতে হাতে শোভা পাচ্ছে বিচিত্র ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা। চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। গাজীপুরে প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ।
ক্ষুদ্র চেষ্টা আজকে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছি। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য আমাদের গাছ লাগানো উচিত। আজকে বেছে বেছে গাছ নিয়েছি আর ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, গল্প করেছি। আমরা সব শিক্ষার্থী বৃক্ষ পেয়ে অনেক আনন্দিত। গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। Without oxygen we can live and planting trees is very beneficial to our environment. ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় বৃক্ষরোপণই যথেষ্ট নয়, দরকার যথাযথ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রজন্মের সংযুক্তি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এই যে গাছ রোপণ করছি, এর যে এত উপকারিতা, এই উপকারিতার ব্যাপারগুলো কিন্তু আমাদের এই বাচ্চাদের জানাতে হবে এবং তাদের উদ্বুদ্ধ করতে হবে এই বৃক্ষরোপণের জন্য এবং এর পরিচর্যার জন্য, এবং একে বড় হওয়ার জন্য সাহায্য করতে হবে। নির্ধারিত আলোচনায় বক্তারা নিরাপদ আবাস বিনির্মাণে ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ করেন। গাজীপুর স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল একটা শহর, এখানে গাছের ভূমিকা আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বাংলালিংকের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে বৃক্ষরোপণ হবে, প্রকৃত জীবন ফাউন্ডেশন যদি গাজীপুর শাইনকে মনে করে, আমরা সার্বিকভাবে এর চেয়ে আরও সুন্দর এবং সাবলীলভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করব ইনশাল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। বাংলাদেশে 16% বনভূমি রয়েছে, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা যেহেতু শিল্পায়ন করেছি, পরিকল্পিত শিল্পায়ন করব, সাথে সাথে পরিকল্পিত নগরায়নের জন্য সবুজ নগরায়ন করব। গাজীপুরে যেটা এখন দরকার, যে সবুজ একটা গাজীপুর। বৃক্ষরোপণের মাধ্যমে আমি আমার নিজের বেঁচে থাকার যে অক্সিজেন, আমার নিজের যেটা যে অপরিহার্য, সেটা কিন্তু আমি তৈরি করে রেখে আমার জন্য করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গাছ মাটি থেকে এবং অক্সিজেন থেকে, বাতাস থেকে যে এলিমেন্ট নেয়, সেটি দিয়ে সে বড় হয় এবং এটি দিয়েই সে খাদ্য উৎপাদন করে। পৃথিবীর যত জীব আছে সেই খাদ্যের উপর নির্ভরশীল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণের জাতীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের পরিবেশ যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যদি আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সহজ যে কাজটি, সেটা হচ্ছে গাছ লাগানো। যারা বড় আছি তাদের সবার দায়িত্ব কিন্তু এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা এবং এ নিয়ে চিন্তা করা, এ নিয়ে কাজ করা। বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। 1 একর একটি বন 25 টন কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং সুন্দরবন কিন্তু একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচ কিন্তু উপকূলের মানুষদের কিন্তু রক্ষা করছে। সব কিছু মিলিয়ে গাছের এত উপকারিতা। আসুন আজকে আমরা অঙ্গীকার করি বাংলাদেশটাকে ভালো রাখব এবং সারা দেশটাকে সবুজে ছেয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। মোশাহিদ রনি, চ্যানেল আই, গাজীপুর। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: বিপিএলে চিটাগাং কিংসের কাছে 46 কোটি টাকা পাওনা বকেয়া বলে বিসিবির দাবি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বোর্ড। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি সংগঠন কৌশলে নারীদের রাজনীতি ও ভোট দিতে নিরুৎসাহিত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকলেও আবাসিক হলে রাজনীতি বন্ধ করতে হবে। এদিকে শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারের কাছে ৩০ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আক্তার হোসেনের রিপোর্ট। চলমান ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্র সংসদের সংবাদ সম্মেলন। সংগঠনের আহ্বায়ক বাকের মজুমদার অভিযোগ করেন, ডাকসুতে পরিকল্পিতভাবে নারীদের অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে। ডাকসু নির্বাচনে নারী ভোট কেন্দ্র পরিবর্তনেরও দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষা ব্যবস্থা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে নারী প্রতিনিধি ও ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ থাকবে। এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা। তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। কারণ আবু সাইদ, মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। আপনার সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামতগুলো নেন, তারা কেমন ছাত্র রাজনীতি চায়, তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে, তারা শিবির নিয়ে কী ভাবছে, তারা অন্যান্য দল নিয়ে কী ভাবছে। 15ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন উপলক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র শিবির। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের আয়োজনে হলো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025-এর গ্র্যান্ড ফাইনাল, যেখানে বিজয়ী দল সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। নতুন উদ্ভাবনী স্টার্টআপগুলোকে উৎসাহিত করা এবং তাদের বিশ্বমঞ্চে তুলে ধরতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের আয়োজন। চূড়ান্ত পর্বে অংশ নেয় দেশসেরা 15টি স্টার্টআপ দল। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের প্যানেল রিজিওনাল গ্র্যান্ড ফাইনাল থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে। আমরা অ্যাকচুয়ালি রোবোলাইফ টেকনোলজিস কাজ করছি ইএমজি সেন্সর বেসড হাত নিয়ে, যাদের আসলে অনেক হাতহীন ব্যক্তি রয়েছে, যাদের দুর্ঘটনায় হাত কেটে ফেলতে হয়, তাদেরকে আমরা একটা স্বল্প মূল্যে, যেটা মাত্র 30,000 টাকা থেকে শুরু, এই মূল্যে আমরা হচ্ছে তাদেরকে একটা হাত প্রতিস্থাপন করে দেই, যেটা দিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। ইন্টারন্যাশনাল লেভেলে সে সিলিকন ভ্যালিতে পিচ করতে যাবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবে, যেখানে পৃথিবীর আরও 100টা দেশ থেকে চ্যাম্পিয়নরা এসে রিপ্রেজেন্ট করবে। আমাদের আজকের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রোবোলাইফ, তারা বাংলাদেশকে লিড করবে গ্লোবাল স্টেজে, এবং এর বাইরে 2য় থেকে 10ম পর্যন্ত যারা আছে তারাও ইউএসএতে যাবে এবং সেখানে তারা আসলে নেটওয়ার্কিং, ইনভেস্টর কানেকশন করার জন্য যেতে পারবে। শুধু বিজয়ী নির্ধারণ নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতেই এমন উদ্যোগ, বললেন আয়োজকরা। I think still a lot of our young people is thinking that if I have the money I can become the entrepreneur. No. If you have the right idea, if you have the right analysis, and if you have the market analysis and effectivity, then you can become the right entrepreneur. এই আয়োজনকে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। সৌদি খেজুর চাষ হচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রসুলপুর গ্রামে মিশ্র ফল বাগানের শৌখিন কৃষক নূর আলম পাহাড়ে খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতেই ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করে সৌদি আরব থেকে আনেন। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। প্রাথমিক ইনভেস্টেই হলো বড় ইনভেস্ট। এটা ছাড়া আমাকে খেজুর বাগান করার জন্য কোনো ব্যাগ পেতে হয় নাই। যেহেতু আমার এখানে একটা মিশ্র বাগান, আপনারা জানেন
তার মধ্যে আমি দেখলাম একমাত্র খেজুর গাছের পরিচর্যার বিষয়টা অনেক কম। বছরে যদি আপনি 2 বার এটাতে রাসায়নিক সার দিয়ে দেওয়া হয়, দ্যাটস এনাফ, এবং মাসে 1 বার কীটনাশক ব্যবহার করলেই হয়। মরুভূমির খেজুর খাগড়াছড়িতে চাষ হওয়ায় খুশি কৃষি বিভাগও। বয়স্ক একটি গাছে 100 থেকে 120 কেজি খেজুর ধরে। এখন ওনার গাছের বয়সটা কম, 3 বছর, এই জন্য 45 থেকে 50 কেজি করে উনি খেজুর পাচ্ছে। আশা করি যেভাবে আমাদের কৃষি বিভাগ ওনার পাশে দাঁড়িয়েছে এবং আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে, তাদের মাধ্যমে অচিরেই খাগড়াছড়ির সমস্ত উপজেলাতে এই সৌদি খেজুরের ব্যাপক আবাদ শুরু হবে। খেজুর গাছের টিস্যু কালচারের চারা বিক্রি করছেন নূর আলম। প্রতিটি চারা বিক্রি করছেন 12 থেকে 15,000 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে ভারী বর্ষণে পানির চাপে ডেবে গেছে সেতু, ভেঙে গেছে 2 পাশের সংযোগ সড়কও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 2 ইউনিয়নের 10,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট। সড়কটির রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনায় এলজিইডির গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি। এ রহমান মুকুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের স্লুইসগেট সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। নির্মাণের পরেই কয়েক দফা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধান না করে বস্তা ফেলে সেতুর সংযোগ সড়ক রক্ষার চেষ্টা করা হয়। অবশেষে আকস্মিক ভারী বর্ষণে পানির তীব্র স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় সংযোগ সড়কটি। পানির চাপের কারণে ব্রিজের মাটি সরে গেছে, আর ব্রিজের 2 সাইড দিয়ে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটা বসে গেছে। আগে পিছে ভেকু দিয়ে খনন করার জন্য মাটিটা ডাউন হয়ে গেছিল। জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ব্রিজটা বসে গেছে, 2 সাইড ভেঙে যায়, 4টা দোকান আমাদের নষ্ট হয়ে যায়, কোনো মালজান কেউ বাঁচাইতে পারিনি এবং লোকজনের যাতায়াতের ব্যবস্থা একটা অসহনীয় হয়ে পড়ছে। নদীর পানি কমলে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারের দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পানি সংরক্ষণের জন্য 2004 সালে কুচিয়ামোড় তালমা চচপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মাণ করা হয় স্লুইস গেটটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ। লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। আজ 15ই আগস্ট 1975-এর এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি 32 নম্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান। নাশকতা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে প্রত্যাশা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।